This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রয়াত মনমোহন সিং 92 বছর বয়সে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তাকে ভর্তি করা হয় দিল্লি এইমসে। মনমোহন সিং এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন মহল। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং 92 বছর বয়সে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তাকে ভর্তি করা হয় দিল্লি এইমসে। মনমোহন সিং এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন মহল। দীর্ঘ 33 বছর পর চলতি বছরের এপ্রিলে রাজ্যসভা থেকে অবসর নেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। 1951 থেকে 1991 সালের অক্টোবর মাস থেকে দীর্ঘ 33 বছর তিনি রাজ্যসভায় ছিলেন। 1991 থেকে 1996 সাল পর্যন্ত দেশের অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং। আর 2004 থেকে 2014 ইউপিএ 1 ইউপিএ 2 সামলেছিলেন দেশের প্রধানমন্ত্রী দায়িত্ব। 1932 সালে অবিভক্ত ভারতের গাহাতে জন্মগ্রহণ করেন মনমোহন সিং। গ্রামে সেই সময় বিদ্যুৎ পর্যন্ত ছিল না। মেধাবী ছেলেটা লণ্ঠনের আলোতেই পড়াশোনা করে, তারপর সেখান থেকে একের পর এক ডিগ্রি, কেমব্রিজে পড়তে যান, অক্সফোর্ড থেকে ডক্টরেট অর্জন করেন। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী জ্যোতির্ময়। দেখো, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাকে মাঝে মাঝে চেকআপের জন্য আনতে হতো দিল্লির এইমস হাসপাতালে। আজ রাত 8টা নাগাদ তার শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি হয় এবং সেই সময় তাকে দিল্লি এইমসে নিয়ে আসা হয় এবং তার যিনি চিকিৎসক, সেই চিকিৎসক এবং অন্যান্য টিম তারা সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছে যান। যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি, প্রায় 1.5 ঘন্টা চিকিৎসকরা তাদের সব রকম চেষ্টা তারা করেন এবং রাত 9:15 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, যার হাত ধরে ভারত মুক্ত অর্থনীতির দুনিয়ায় পা রেখেছে এবং দেশের অর্থনীতি সম্পূর্ণভাবে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে তার ভূমিকা অনস্বীকার্য। এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে তারা দুজনেই কর্ণাটকের বেলাগাভিতে কর্মসূচিতে ছিলেন এবং সেই যাবতীয় কর্মসূচি বাতিল করে তারা এই মুহূর্তে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রিয়াঙ্কা গান্ধী তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এইমস হাসপাতালে এবং সোনিয়া গান্ধী তিনিও পৌঁছতে পারেন বলে সূত্র মারফত খবর। এর পাশাপাশি বিজেপি সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা তিনিও ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এইমস হাসপাতালে, আমরা খবর পাচ্ছি। এবং এইমস হাসপাতালের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং সামনে এই মুহূর্তে হাসপাতাল চত্বর, অর্থাৎ যেখানে তাকে রাখা হয়েছে এমার্জেন্সি ওয়ার্ড, সেই জায়গাকে সম্পূর্ণভাবে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মনমোহন সিং এর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। সঙ্গে থাকো জ্যোতির্ময়। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং 92 বছর বয়সে প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী। জ্যোতির্ময় যে খবর আমাদের দিল, রাত 9:15 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে তিনি ভুগছিলেন, মাঝে মধ্যেই তাকে নিয়ে যাওয়া হতো হাসপাতালে, কিন্তু এবার আর ফেরা হলো না। ইতিমধ্যেই প্রিয়াঙ্কা গান্ধী তিনি পৌঁছে গেছেন এইমসে, পৌঁছে গেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে তারা কর্ণাটকে ছিলেন একটি নির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচিতে। তা বাতিল করেই তারা ফিরছেন দিল্লির উদ্দেশ্যে, যেমনটা আমরা জানতে পেরেছি। সূত্রের খবর, হাসপাতালে পৌঁছতে পারেন সোনিয়া গান্ধীও। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, সহকর্মী। এই মুহূর্তে যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ কি করা হয়। তার কারণ সরকারের তরফ থেকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হবে এবং সূত্র মারফত যে আমরা খবর পাচ্ছি, যেহেতু দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, ফলত পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে এবং সেক্ষেত্রে তার পরিবারের যে ইচ্ছা বা তার যে ইচ্ছা তিনি জানিয়ে গিয়েছেন, সেই ইচ্ছা অনুসারেই যাবতীয় পরবর্তী শেষকৃত্যের কাজ হবে। কিন্তু দলীয়ভাবে কি কি পদক্ষেপ করা হবে সেই বিষয়টি সম্পর্কে আমাদের এখনো অপেক্ষা করতে হবে। তবে একটা বিষয় এখনো উল্লেখ করা, যে প্রথম রবার্ট ভাড্রা তিনি একটি এক্স হ্যান্ডেলে বার্তা দেন এবং তার কিছুক্ষণ পরে সেই বার্তা তিনি ডিলিট করে দেন এবং তার পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং কংগ্রেসের শীর্ষ নেতা
সালমান খুরশিদ, তিনি একটি এক্স হ্যান্ডেলে বার্তা দেন তার মৃত্যু সম্পর্কে, প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যু সম্পর্কে, কিন্তু এখনো পর্যন্ত এইমস হাসপাতালের তরফ থেকে বা কংগ্রেসের তরফ থেকে অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট জারি করা হয়নি। এবং এই স্টেটমেন্ট এলে পরে কিন্তু পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আমাদের সামনে ছবিটা স্পষ্ট হবে। যেহেতু দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে একাধিক রাষ্ট্রপ্রধানের অত্যন্ত সুসম্পর্ক ছিল, তার আসবো জ্যোতির্ময়, সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে। প্রদীপবাবু, আপনি তো শুনেছেন দীর্ঘ 33 বছর এই মানুষটি রাজ্যসভায় ছিলেন, চলতি বছর এপ্রিলেই তিনি অবসর নেন। আপনি দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছেন, একটু যদি শেয়ার করেন। খবরটা পেয়ে সত্যি খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। তার কারণ ওনার সঙ্গে বহুদিন একসঙ্গে চলেছি, কাজ করেছি। ওনার বক্তৃতা আমাদের ভীষণ ভালো লাগতো, শুধু নয়, এত সারো, এত সুন্দর বক্তব্য রাখতেন, তার মধ্যে এত সাবস্টেন্স থাকতো, এবং তিনি কখনোই কারো প্রতি ঘৃণা বা বিদ্বেষ কখনো দেখিয়েছেন বলে আমি অন্তত 15 বছর দেখিনি। যে যতদিন তার সঙ্গে কাজ করেছি, সহৃদয়তার সঙ্গে তিনি আমাদের গ্রহণ করেছেন। শুধু একটি ঘটনার কথা আপনাদের কাছে না বললে খারাপ লাগবে। আমি একদিন ওনার অফিসে গেলাম, সেখানে গিয়ে ওনার সঙ্গে দেখা করে বললাম, দেখুন, পশ্চিমবাংলায় আমাদের সব থেকে বড় সংকট হচ্ছে এই যে এখানে জলের বড় অভাব হচ্ছে। আপনি একটা দেখুন, যেখানে নদীগুলোকে এমন ভাবে তৈরি করা যায় যে নদী বাঁধের মধ্যে দিয়ে জলের সংকটকে দূর করার কোন পথ বার করা যায় কেন দেখুন। আমার মনে আছে উনি আমার সামনে ওয়াটার রিসোর্স কমিশনের চেয়ারম্যানকে ফোন করে বলেছিলেন যে আপনারা বেঙ্গলে যান, বিষয়টা দেখুন কিভাবে সংকট মোচন করা যায়। এই যে মুহূর্তের মধ্যে একটা অ্যাকশন নেবার মানসিকতা ছিল, এটা সত্যি ভীষণ ভালো লাগতো। তার মৃত্যু, একজন সৎ নিষ্ঠাবান প্রধানমন্ত্রীকে আমরা হারালাম, এটা আমাদের দুঃখে দুর্ভাগ্যে। ভারত একজন সুসন্তানকে হারালো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, 2004 ইউপিএ 1 একটা দীর্ঘ সময় আপনি ফ্লো শেয়ার করেছেন মনমোহন সিং এর সঙ্গে, খুব কাছ থেকে দেখেছেন। সুজন বাবু, দেখুন, মনমোহন সিং প্রধানমন্ত্রী প্রয়াত হয়েছেন, এটা গভীর শোকের ব্যাপার, গভীর দুঃখের ব্যাপার। ভারত একজন সুসন্তানকে হারালো, একজন বিবেচক, বিদ্বান, গবেষক, সারা দেশে তো বটেই, অর্থনীতির মহলে গোটা দুনিয়ায় যিনি বন্দিত হয়েছেন। নানান রকম রাজনীতির লোক থাকেন, নানান রকম অর্থনীতির চিন্তার লোক থাকে, সেটা নিয়ে ভিন্নতা থাকতে পারে, কিন্তু একজন জেনুইন ভদ্রলোক, লেখাপড়া জানা বিশিষ্ট মানুষ, এবং নিজের মতন করে যেভাবে বুঝেছেন তার দল এবং সবাইকে সঙ্গে নিয়ে এগোবার চেষ্টা করেছেন। তিনি অর্থমন্ত্রী ছিলেন, তিনি প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান ছিলেন, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, কোনো সন্দেহ নেই। এবং প্রতিটি শব্দ মেপে বলতেন, বেশি কথা বলতেন না, কিন্তু গভীর অর্থবহ কথা বলতেন, শিখবার মতো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমার তো নিজের অন্তত 3টে ঘটনা তো মনে পড়ছেই, আমি একটা আগেও দিয়ে একবার বলেছি হয়তো। মানে আমি তো বিস্মিত হয়েছি, কোনো একটা সময়তে আমি টাইম চাইলাম, আমি সেটা একাই ছিলাম, আমি গেলাম ওনার কাছে, দরজা খুলে ভেতরে বসালেন, এটা কার্সি। কথা শেষ হওয়ার পরে আবার দরজা পর্যন্ত পৌঁছে দিলেন, এটা কার্সি। এসব আজকের দিনে যা আমরা দেখছি রাজ্যে অথবা দেশে প্রায় ভাবা অকল্পনীয়। এবং তারপর আমার কথাটা শুনে বললেন, এখানে বিস্মিত হয়ে, যে আপনারা এইভাবে ভাবেন, ইউ লেফট ইজ দি অনলি অল্টারনেটিভ। একদম আমার স্পষ্ট মনে আছে, আমি বিস্মিত হয়েছিলাম, ওনার কথা শুনে খুব উদ্বেলিত হয়েছিলাম। কি ইস্যুটা জানেন? ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল, এটা ডিপার্টমেন্ট ছিল না আলাদা করে, মানে এটা কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার ডিপার্টমেন্টের অংশ। আমি ফার্মেসি ছাত্র বটে, আমার বন্ধু বান্ধব ইত্যাদি ইত্যাদি সবাই মিলে বললো যে এটা বিশেষ গুরুত্ব পাওয়া উচিত। আমি একাধিকবার পার্লামেন্টে তুলেছি, চিঠি দিয়েছি, যেভাবে আইটি ডেভেলপমেন্টের জন্য ডিপার্টমেন্ট আলাদা করতে হয়েছে, ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল করা হোক।
সেই কাগজগুলো ওনার কাছে গেছি, এবং সিএসআইআর এর তৎকালীন সময়ে ডিজি অফিসিয়েটিং রয়েছে, সেটা ফুল টাইম করা হোক। এবং সেই তখন ডক্টর ব্রহ্মচারী, সমীর ব্রহ্মচারী, মানে উনি বললেন যে আপনি এইভাবে ভাবছেন। এবং তারপর যখন আমি ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্টের কথা বললাম, ভারত আর ফার্মাসিউটিক্যাল ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি, উনি শুনে সঙ্গে সঙ্গে তার উপরে একমত হলেন। এবং আমি পরে শুনেছি যে আবার সেই চিঠি উনি ডিপার্টমেন্টে পাঠিয়েছেন, আর ওর মিনিস্ট্রির থেকে তার পরিপ্রেক্ষিতে এগ্রি করেছেন, এবং আলাদা ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল তৈরি হয়েছে। সম্ভবত ডিপার্টমেন্টের প্রস্তাব ছাড়া কোনো এক সাংসদের প্রস্তাবে একটা নতুন ডিপার্টমেন্ট হয়তো এই প্রথম। সবটা শুনে উনি যেভাবে বললেন যে আপনি কোনো ট্রান্সফার, প্রমোশন, পোস্টিং এসবের জন্য আসেননি, আপনি এই কারণে এসছেন, ইউ লেফট ইজ দি অনলি হোপ। মানে উদ্বেলিত হয়েছিলাম। মানুষটার গভীর বিবেচনা বোধ এবং বেশ কয়েকটা বছর কাছ থেকে দেখার সুযোগে আমি নিশ্চিত যে ইনোভেটিভ, সবার সঙ্গে সব মত না মিলতে পারে ভিন্ন কথা, মার্জিত, ভদ্র এবং মানুষের মঙ্গল চাইবার মতন করে উনি ভাবে চলেছেন। ভারতের সুসন্তানকে হারিয়েছে। আমি ব্যক্তিগতভাবে অ্যাডমায়ার করছি তার অনেকগুলো কাজের অ্যাপ্রোচকে। আমি কেন, আমরা সবাই অনেকেই অ্যাডমায়ার করছি। সব ব্যাপারে কেউ তো কখনো একমত হয় না, অনেকগুলো ব্যাপারে আমাদের অ্যাডমায়ার করার মতন সুযোগ ছিল। সেইটা এখনকার রাজনীতিতে কোথায়? কোথায় নীতিবোধ, কোথায় বিবেচনা বোধ, কোথায় সেই গভীরতা? দুর্ভাগ্য এরকম একজন সুসত্তাকে আমরা হারাচ্ছি। আমি গভীরভাবে শোকাহত, দেশের ক্ষতি। ধন্যবাদ সুজন। আমরা কথা বলছিলাম সুজন চক্রবর্তীর সঙ্গে। টেলিফোন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শুভঙ্কর বাবু, ৩৩ বছর রাজ্যসভার সাংসদ ছিলেন, কংগ্রেসের সুসময়, কংগ্রেসের দুঃসময় পাশে থেকেছেন অভিভাবক হিসেবে। আপনি কিভাবে শেয়ার করবেন বিষয়গুলো? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, 92 বছর বয়সে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তাকে দিল্লি এইমসে ভর্তি করা হয়। মনমোহন সিং এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন মহল। ইতিমধ্যেই প্রিয়াঙ্কা গান্ধী তিনি এইমসে পৌঁছে গেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে। তারা কর্ণাটকে একটি নির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচিতে ছিলেন। আমাদের কাছে যা খবর, তারা সেই কর্মসূচি বাতিল করে তড়িঘড়ি দিল্লিতে ফিরছেন। এইমসে যেতে পারেন সোনিয়া গান্ধীও। ইতিমধ্যে এইমসে পৌঁছে গেছেন মল্লিকার্জুন খার্গে। আমরা এই মুহূর্তে এইমসের তরফ থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে আমরা দেখাচ্ছি। 1991 থেকে 2024 33 বছর রাজ্যসভার সাংসদ ছিলেন। 1991 থেকে 1996 পর্যন্ত ছিলেন অর্থমন্ত্রী। 2004 থেকে 2014 দেশের প্রধানমন্ত্রী। মনমোহন সিং, অর্থমন্ত্রী মনমোহন সিং এর সাফল্য আজও বিভিন্ন জায়গায় দেশে বিদেশে আলোচিত হয়। সময়টা 1990-91, তখন পুরো দমে উপসাগরীয় যুদ্ধ চলছে, যার প্রভাব পড়ে এদেশের অর্থনীতিতে। তেলের দাম তখন আকাশ ছোঁয়া। ভারতের জিডিপি ঘাটতি প্রায় 8% পৌঁছে গেছিল। ঋণের দায়ে জর্জরিত অবস্থা। দেশের বিদেশি মুদ্রার ভাড়ার তখন একেবারে তলানিতে এসে পৌঁছেছে। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের দ্বারস্থ হয় ভারত। তখন এগিয়ে আসেন মনমোহন সিং। তার হাত ধরেই দেশে সূচনা হয় উদার অর্থনীতির। বিদেশি বিনিয়োগ বাড়ে। এক ধাক্কায় ভারতের জিডিপি বৃদ্ধির হার দাঁড়ায় 8 থেকে 9%। 2004 বামেরা বাইরে থেকে সমর্থন করলো, গঠিত হলো ইউপিএ 1। প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রথম যে চালটা দিয়েছিলেন, অনেকেই বলেন খুব সুকৌশলে পি চিদাম্বরমকে তিনি অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ করেছিলেন। 2007 সালে যার ফল পায় গোটা দেশ। জিডিপি বৃদ্ধির হার 9% পৌঁছয়। পৃথিবীর দ্বিতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয় ভারত। গ্রামীণ ভারতের কর্মসংস্থানের যে 100 দিনের
কাজ তার সূচনা মনমোহন সিং এর হাত ধরেই হয়। স্বর্ণ চতুর্ভুজ সড়ক নেটওয়ার্কের রূপকার মনমোহন সিং, যার আওতায় দেশের 4টি প্রধান শহর দিল্লি, কলকাতা, মুম্বাই এবং চেন্নাইকে সড়ক পথে যুক্ত করা হয়। 2005 সাল, সবে 1 বছর হয়েছে ইউপিএ সরকার গঠন হয়েছে। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য অভিযানের সূচনা করেন মনমোহন সিং। গ্রামে গ্রামে স্বল্প মূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়। তার সরকারের আমলে দেশে 8টি নতুন আইআইটি প্রতিষ্ঠা করা হয়। অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে যে সর্বশিক্ষা অভিযান শুরু হয়েছিল, সেই সর্বশিক্ষা অভিযান চালিয়ে যান মনমোহন সিং এর সরকার। বেআইনি কার্যকলাপ প্রতিরোধী আইন ইউএপিএ সংশোধন ঘটানো হয় ইউপিএ জমানায়। জম্মু কাশ্মীরে বিচ্ছিন্নতাকামী কার্যকলাপ এবং উত্তর পূর্বে উগ্রপন্থা রুখতে ওই আইন কার্যকর করা হয়। অধীর চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অধীর বাবু, 33 বছর মনমোহন সিং রাজ্যসভায়, একটা দীর্ঘ সময় আপনি ওনার সঙ্গে ফ্লোর শেয়ার করেছেন, মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন। যদি একটু কিছু শেয়ার করেন আপনার অভিজ্ঞতা থেকে। আমি মনমোহন সিংকে, আমি তো রাজ্যসভায় মনমোহন সিংকে সামনাসামনি আমরা কোনো এতে যাইনি, কারণ আমি রাজ্যসভার মেম্বার ছিলাম না। কিন্তু মনমোহন সিং ইউপিএ সরকারের 10 বছরের প্রধানমন্ত্রী ছিল। আর সেই 10 বছরের প্রধানমন্ত্রীত্বের আমলে আমিও পার্লামেন্টেই ছিলাম। মনমোহন সিং এর অধীনে কখনো মন্ত্রী ছিলাম। তার প্রতি আর আমার শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা কি করে ব্যক্ত করবো জানা নেই। কিন্তু আমি খুব আজকে একদম শকজনক দুঃখ পাচ্ছি। খুব মানসিক ভাবে আজকে আমি দুর্বল হয়ে পড়ছি। এত ভালো মানুষ, এত সজ্জন, এত মানে ভদ্র, জ্ঞানী, পণ্ডিত, নিরহংকারী, এবং এই ব্যক্তিটিকে আমরা দেখতাম একটা পলিটিক্যাল সেন্ট হিসেবে, একটা রাজনৈতিক সাধু হিসাবে, যিনি দেশ দশের জন্য ভেবে গেছেন, দেশের স্বার্থে কখনো কোনো কম্প্রোমাইজ করেনি, যার নেতৃত্বে ইন্দো ইউএস নিউক্লিয়ার ডিল হয়েছিল। সরকার পড়ে যাওয়ার অবস্থা তৈরি হলেও তিনি পরোয়া করেননি। যার নেতৃত্বে 100 দিনের কাজ, যার নেতৃত্বে কত যে ভারতবর্ষের সামাজিক বিপ্লব হয়েছে তার কোনো তার কোনো সীমা নেই, সংখ্যা নেই। আমার আজও মনে আছে, আমি তখন রেলমন্ত্রী, কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রো যেটা করিডোর, তার টাকা বন্ধ হয়ে গেছিল, টাকা পাওয়া যাচ্ছিল না। কোম্পানি তাদের টিবিএস মেশিনটা উঠিয়ে নিতে যাচ্ছিল, টানেল বোরিং মেশিন, টিবিএম মেশিন উঠিয়ে নিতে যেতে যাচ্ছিল। আমি তখন রেলমন্ত্রী অবস্থা মনমোহন সিংকে বললাম, মনমোহন সিং যে ডাক্তারবাবু, স্যার আমাদের ওখানটায় যদি টাকা না দেন তাহলে এই বেঙ্গলের যে টানেল বোরিং মেশিন তারা আর চালাতে পারছে না। উনি, আমার মনে আছে, 100 কোটি টাকা আমার কথায় বরাদ্দ করে বলছে, না তুমি দাও, আমি চেষ্টা করতে। আমার বাজেটে টাকা দেওয়ার কম সমস্যা আছে, কারণ সেটা সাপ্লিমেন্টারি বাজেট হয়েছিল। তবুও তিনি আমার কথা আমাকে সহযোগিতা করেছিলেন। আমি তাকে যে স্নেহ পেয়েছি এটুকু বলতে পারি। অল্প কথা বলতেন, কিন্তু যেটা বলতেন সেটা একবারে নোবেল ওয়ার্ড বলতেন, গোল্ডেন ওয়ার্ড বলতেন। অসম্ভব এক ব্যক্তিত্ব। এটা আমাদের দেশের পূরণ হওয়া মুশকিল। এসব ব্যক্তিত্ব তো বিরল। এই বিরল ব্যক্তিত্বরা কখনো কখনো আসে দিয়ে এভাবে ছেড়ে চলে যায়, খুব খারাপ লাগছে। ধন্যবাদ অধীর বাবু। আমরা কথা বললাম অধীর চৌধুরীর সঙ্গে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, 92 বছর বয়সে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আজ তাকে দিল্লি এইমসে ভর্তি করা হয়। মনমোহন সিং এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন মহল। আজ রাত 8টা নাগাদ অবস্থার অবনতি হয়। রাত 9:51 নাগাদ প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবন অবসান হয়। 1932 সালে 26শে সেপ্টেম্বর অক্সফোর্ড থেকে অর্থনীতিতে ডক্টরেট মনমোহন সিং। ভারত একজন সুসন্তানকে হারালো, বলছেন সুজন চক্রবর্তী। 1966 থেকে 1969 রাষ্ট্রপুঞ্জে বিশেষ দায়িত্বে ছিলেন।
1972 অর্থমন্ত্রকের প্রধান উপদেষ্টা, 1976 অর্থমন্ত্রকের সচিব, 1980 থেকে 1982 যোজনা কমিশনে নিযুক্ত, 1982 থেকে 1985 রিজার্ভ ব্যাংকের গভর্নর। In mourning, he was a great prime minister who served the nation as prime minister, finance minister. He was somebody who was a visionary, who did a great deal for the country, and we are all cancelling the very elaborate programs planned here and rushing back to Delhi, most of us. So I think it will be cancelled. I mean, it's not for me to announce. The government of Karnataka will announce, but for me, I have to get back now and see. You organized cabinet. How do you remember him? I remember him as a wonderful man, a good leader, a compassionate individual, a great visionary. এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ের সঙ্গে। সৌগত বাবু, এখানে আর কোনো প্রশ্ন করার কিছু নেই। আপনি দীর্ঘদিন দেখেছেন ওনাকে, পার্লামেন্টে কাজ করেছেন একসঙ্গে, একটু যদি শেয়ার করেন কোনো ঘটনা। মনে করি যে ভারতবর্ষে মনমোহন সিং একজন ব্যতিক্রমী এবং অসাধারণ ব্যক্তিত্ব। যখন আমি ওকে ভালো চিনতাম না, 91-তে উনি অর্থমন্ত্রী হলেন এবং নতুন অর্থনীতি দিক নির্দেশ করলেন, তখন থেকেই আমি ওর ভক্ত হই। তারপর আমি ওকে আর কাছ থেকে দেখি এআইসিসি তিরুপতিতে অধিবেশন হয়েছিল, আমি সেখানে ওর নীতির বিরুদ্ধে বক্তৃতা দিয়েছিলাম, কিন্তু উনি কখনোই কিছুতে বিচলিত হতেন না। তারপরে 2009 আমি যখন আবার সংসদ হয়ে গেলুম, তখন তো ওর সাথে পরিচিত হলুম। আমি ওর মন্ত্রিসভায় মন্ত্রী ছিলাম, বিভিন্ন ব্যাপারে ওর সাথে আলোচনা হতো। তো তার চেয়েও যেটা বড় কথা, আমরা মন্ত্রিত্ব ছেড়ে দিলাম, যেদিন দেখা করলুম উনি বললেন, দিস ইজ ওয়ান অফ দ্য স্যাডেস্ট ডেজ ইন মাই লাইফ। এত ভদ্র, এত সুজন, আমি কি বলবো। তারপরে আমি চোখের ক্যাটারাক্ট অপারেশন করেছিলাম, করে সেদিন একটা মিটিং এ গিয়েছি, মনমোহন সিং ছিলেন। তিনি বললেন, তুমি কাকে দিয়ে অপারেশন করিয়েছ? আমি নাম বললাম ডক্টর টিটিয়ালের। বললো, উনি তো আমার অপারেশন করেছে। 5 বছর উনি প্রধানমন্ত্রী ছিলেন না, মোদী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে গেছে, কিন্তু উনি আমাদের ফিনান্স স্ট্যান্ডিং কমিটির প্রতিটা মিটিং এ আসতেন, একটা কথা বলতেন না, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত বসে থাকতেন। আমার দুঃখ যে আমি এর মধ্যে ওর সাথে দেখা করতে পারিনি। উনি ভারতবর্ষের অর্থনীতিকে একটা নতুন গতিপথ দিয়েছিলেন। মানুষ হিসেবে এত সুজন, এত সজ্জন মানুষ আমি কম দেখেছি। এটা একটা বিরাট লোকসান আমাদের পক্ষে। সৌগত বাবু, অনেকের সঙ্গে কথা হচ্ছিল, যেটা হয়তো এখন খুব বিরল, বিরোধী রাজনৈতিক দল, মতাদর্শ আলাদা, তাদের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখতেন মনমোহন সিং। এত ভদ্রলোক ছিলেন যে উনি কারোর সাথেই খারাপ ব্যবহার করতেন না কোনদিন। সবার সঙ্গে উনি কথা বলতেন, কথা কম বলতেন, খুব মেপে বলতেন, কিন্তু কারোর সাথেই ওর সুসম্পর্কের অভাব ছিল না। ধন্যবাদ সৌগত বাবু। আমরা কথা বললাম তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ের সঙ্গে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী রাজা চট্টোপাধ্যায়। রাজা, আমরা যারা বিভিন্ন রাজনীতিবিদ তাদের সঙ্গে কথা বলছি, প্রত্যেকে একই কথা বলছেন যে দেশ এক সুসন্তানকে হারানো, একজন মানুষ যে অপূরণীয় ক্ষতি। রাজা, দেখো, এই মুহূর্তে মনমোহন সিং এর স্মৃতিচারণায় যেটা সম্রাটকে বলতে হয়, যেটা সৌগত বাবু খানিকটা ইঙ্গিত দিচ্ছিলেন, উনি ঠিক কথাই বলেছেন, মানে যথার্থই বলেছেন যে এখন তো জেন্টলম্যান পলিটিক্স খুব একটা রেয়ার লিড।
মানে এখন বলবো না, উনি খুব সাম্প্রতিক সময় মানুষ, মানে এই প্রজন্মের মানুষ এমন নয়, কিন্তু অনেকদিন থেকেই ভারতবর্ষের প্রায় 10 বছর হলো বা তারও বেশি রাজনীতিকদের মধ্যে ভদ্রতা এটা কিন্তু কমে এসেছে। একটা মানে প্রায় বিলুপ্ত প্রায় প্রজাতি হতে বসেছে ভদ্রলোক রাজনীতি। মনমোহন সিং এর প্রথম 1, 2, 3 জনের নাম যদি বাছাই করতে হয় এদেশে যত বছর রাজনীতি হয়েছে এই দেশে স্বাধীন হওয়ার পর থেকে, তিনি ওয়ান অফ দ্য মোস্ট জেন্টলম্যান পলিটিশিয়ান। মানে যত ভদ্রলোক রাজনীতিক আছেন তিনি তাদের মধ্যে প্রথম 3-4 জনের মধ্যে থাকবেন বলে মনে হয়। তবে তিনি কিন্তু তাকে অনেকেই রোবোটিক প্রাইম মিনিস্টার বলে উপহাস করতো, ঠাট্টা তামাশা করতো, বিশেষ করে বিজেপি করতো, বিরোধীরা করতো। কিন্তু মনমোহন সিং কখনোই কিন্তু তাকে তার শারীরিক মুভমেন্ট অনেক সময় দেখে রোবোটিক মনে হতো, তার হাত নড়া, তার হাঁটা চলা, কিন্তু তিনি কিন্তু রোবোটিক প্রাইম মিনিস্টার যে ছিলেন না এটা তিনি প্রমাণ করেছিলেন নিউক ডিলের সময়, যখন আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি নিউক ডিল ইউপিএ 1 সরকারের মধ্যে যখন ঝড় উঠেছে, তখন তথাকথিত শান্ত স্বভাবের মনমোহন সিং সোনিয়া গান্ধীকে কিন্তু এটাই তখন সব থেকে বড় ব্রেকিং নিউজ হয়েছিল, তিনি জানিয়েছিলেন যে হয় নিউক ডিল হবে কিংবা আমি পদত্যাগ করবো। নিউক ডিল কিন্তু শেষ পর্যন্ত হয়েছিল এবং সিপিআইএম প্রকাশ কারাট এবং অন্যরা তখন যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তেও তিনি অটল এবং অবিচল ছিলেন এবং শেষ পর্যন্ত বামেরা বেরিয়ে এলো ইউপিএ 1 সরকার ছেড়ে। মনমোহন সিং সরকারের পতন হলো না, বেঁচে গেল মনমোহন সিং সরকার। তখন কিন্তু বোঝা গিয়েছিল যে তিনি কতটা দৃঢ়চেতা। দেখো সিদ্ধান্তটা ঠিক না ভুল সেটা অন্য প্রশ্ন, কিন্তু তিনি যে লড়ে গিয়েছিল সরকারের ভেতরে সেটা তো একটা দৃঢ়চেতা মানুষেরই পরিচয়। দ্বিতীয় কথা হচ্ছে আমি তার সঙ্গে ঢাকা সফর করেছিলাম, সেবার মমতা বন্দ্যোপাধ্যায়েরও ঢাকা সফর করার কথা ছিল সম্ভবত 2012 সাল, তিস্তা চুক্তি হবে এইরকম একটা বিষয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে রাজ্য সরকারকে কনফিডেন্সে না নিয়ে এটা মনমোহন সিং এর সরকার এটা প্রায় এককভাবে সিদ্ধান্ত নিয়েছে। তখন আমি দেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছেই একটি অডিটোরিয়ামে যখন মনমোহন সিং তার বক্তৃতা পেশ করছেন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে, তখন তিনি বলেছিলেন যে আমি এটা একটা দুঃখের দিন, আমি ভগ্ন হৃদয়ে ফিরছি। মানে তিস্তা চুক্তিটা করাতে না পেরে মনমোহন সিং বলেছিলেন যে আমি ভগ্ন হৃদয়ে ফিরছি। সেটা আমি কিন্তু সাক্ষী, আমি প্রায় 500 গজ দূরে বসে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সেই বক্তৃতা দেখেছিলাম। আরো অনেক সাংবাদিক বাংলা থেকে গিয়েছিলেন সেই সফরে এবং তারাও দেখেছিলেন। আর একটা বিষয় বলি, মনমোহন সিং অ্যাকচুয়ালি তিনি তো একাডেমিশিয়ান, তিনি দেশের পৃথিবীর যত সেরা অর্থনীতিবিদ আছেন তাদের মধ্যে অন্যতম। ভারতে উদার অর্থনীতি যেটা পিভি নরসিংহ রাওয়ের সরকার 1991 থেকে 96 পিভি নরসিংহ রাওয়ের সরকার, সবাই আসলে এটাই জানে, এটাই হয় যে তিনি প্রধানমন্ত্রী হন তার নামই বেশি করে ছড়ায় যখন কোনো একটা নতুন নীতি নেওয়া হয়, পলিসি নেওয়া হয়, উদার অর্থনীতি। কিন্তু ভারতে উদার অর্থনীতির জনক বলা হয় পিভি নরসিংহ রাওকে, কিন্তু তার সেই কাজে যিনি সব থেকে বড় ভূমিকা পালন করেছিলেন সেটা কিন্তু অ্যাজ অ্যান একাডেমিশিয়ান সেটা কিন্তু মনমোহন সিং। তিনি প্রথম মনমোহন সিংকে মানুষ রাজনীতিতে চিনবে যখন 91 সালে তিনি নরসিংহ রাও গভর্নমেন্টের অর্থমন্ত্রী হলেন। ধীরে ধীরে ভারতবর্ষে উদার অর্থনীতির হাওয়া তিনি ঢোকালেন এবং ভারতের অর্থনীতিটা এক প্রকার বদলেই গেল। এবং ওই 91-92 সাল থেকেই কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় তার প্রভাব পড়লো। রাজা আসবো তোমার কাছে, একটু সঙ্গে থাকো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, শোক জ্ঞাপন করেছেন। আমরা দেখাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী তিনিও শোক জ্ঞাপন করেছেন। তিনি বেশ কিছু ছবি শেয়ার করেছেন নরেন্দ্র মোদী, মনমোহন সিং এর সঙ্গে তার বিভিন্ন মুহূর্তের ছবি তিনি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন।